হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে DSE-A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে যেটা আছে, দেখো, রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। অর্থাৎ এখানে বিসমার্কের রক্ত লৌহ নীতি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বিসমার্কের রক্ত লৌহ নীতি আলোচনা করো বা রক্ত লৌহ নীতি টিকা, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে, 1871 সালে জার্মানির একীকরণের প্রধান ভূমিকা, অর্থাৎ জার্মানির ঐক্য সাধনের প্রধান ভূমিকা পালনকারী নেতা ছিলেন অটো ভন বিসমার্ক। তার নেতৃত্বাধীন পাসিয়ার সফলতার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হল রক্ত লৌহ নীতি। এই নীতির মাধ্যমে বিসমার্ক বোঝাতে চেয়েছিলেন যে জাতির উন্নতি এবং ঐক্যের জন্য শুধু আলোচনা বা কূটনীতির চেয়ে যুদ্ধ এবং শক্তি প্রয়োগের প্রয়োজন রয়েছে। তারপরে কি বলা হচ্ছে, দেখো, বিসমার্কের নীতি মূল ভিত্তি ছিল তিনটি প্রধান যুদ্ধ। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, যেটা হয়েছিল 1864, অস্ট্রোপাসিয়ার যুদ্ধ আর ফ্রাঙ্কো পাসিয়ার যুদ্ধ। আর এই যুদ্ধগুলোর মাধ্যমে তিনি জার্মানির রাজ্যগুলিকে একত্রিত করতে সক্ষম হন। ডেনমার্কের সঙ্গে যুদ্ধের মাধ্যমে স্লেজুইক হলস্টেইন অঞ্চল অধিকার করা হয়। অস্ট্রোপাসিয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে প্রাসিয়া জার্মানির কেন্দ্রীয় শক্তি হিসাবে আবির্ভূত হয় এবং ফ্রাঙ্কো পাসিয়ার যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে তিনি দক্ষিণ জার্মান রাজ্যগুলিকে একীভূত করতে সক্ষম হন। তারপরে কি বলা হচ্ছে, দেখো, বিসমার্কের রক্ত লৌহ নীতির মাধ্যমে তিনি কেবল জার্মানির একীকরণ ঘটাননি, বরং আধুনিক ইউরোপের রাজনৈতিক মনোচিত্রের পরিবর্তন করেন। এই নীতির প্রমাণ করে যে শক্তি এবং যুদ্ধ প্রয়োগ ছাড়া কূটনৈতিক কৌশলের মাধ্যমে জাতির উন্নতি এবং একীকরণ সম্ভব। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এই ধরনের ক্লাস সপ্তাহে 2 দিন, অর্থাৎ রেকর্ডেড ক্লাস তোমরা পাবে সেক্ষেত্রে, এবং পার মান্থ 200 টাকা করে ফিস পে করতে হয় তার জন্য, এবং সঙ্গে তোমরা PDF নোটস পেয়ে যাবে। এবং আমাদের ক্লাসটা হয় 4 মাস, অর্থাৎ 4 মাসে একটা সেমিস্টারের আমাদের সিলেবাস শেষ করানো হয়ে থাকে। আর কেউ যদি তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। যাই হোক, পরের প্রশ্নের উত্তরটা তোমরা এখন দেখে নাও। অ্যান্সারটা দেখো, 1830 সালে জুলাই বিপ্লবের ফলশ্রুতি হিসাবে ফ্রান্সে বুর্ব রাজবংশের পরিবর্তে অ্যালিয়েন্স রাজবংশের সূচনা হয়। অ্যালিয়েন্স বংশীয় লুই ফিলিপ সাংবিধানিক রাজা হিসাবে শাসন চালানোর শপথ নেন। 1830 সালে 30শে জুলাই এই রাজতন্ত্রের সূচনা হয় বলে একে জুলাই রাজতন্ত্র বলা হয়। প্রথম দিকে লুই ফিলিপ বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু ক্রমে তিনি স্বৈরাচারী শাসক হয়ে ওঠেন। এর ফলে 1848 সালে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র বিরোধী বিপ্লব ব্যাপক আকার ধারণ করে, আর ইতিহাসে এই ঘটনা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। এবার ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ, যেটা আমাদের প্রশ্নের আলোচ্য বিষয়, সেটা বোঝো। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ ছিল রাজা লুই ফিলিপের শাসন ব্যবস্থার প্রতি জনগণের অসন্তোষ। 1830 সালে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপ ফ্রান্সের রাজা হিসাবে ক্ষমতায় আসেন, যাকে বুর্জোয়া রাজা বলা হতো। তার দেখো, শাসন আমলে তিনি মূলত মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা করতেন এবং শ্রমিক শ্রেণীর সমস্যাকে উপেক্ষা করতেন। এই কারণে সমাজের নিচু স্তরের মানুষেরা বেকারত্ব, দারিদ্র্য এবং খাদ্য সংকটে ভুগছিল।
শিল্প বিপ্লবের প্রভাবে শ্রমিকরা কাজ হারাচ্ছিল এবং অর্থনৈতিক মন্দা পরিস্থিতি আরও জটিল করেছিল। লুই ফিলিপের সরকার মুক্ত মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং রাজনৈতিক সংস্কারের দাবিকে অগ্রাহ্য করেছিল। এছাড়া নির্বাচনী ব্যবস্থার অনিয়ম ও দুর্নীতি ছিল, যা শুধু ধনী ব্যক্তিদের ভোটাধিকার প্রদান করত, ফলে সাধারণ জনগণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছিল না। ফেব্রুয়ারি 1848 সালে প্যারিসের জনসাধারণ এবং ছাত্ররা রাস্তায় নেমে আসে, সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ছিল গণতান্ত্রিক সংস্কার, ভোটাধিকার সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়ন। লুই ফিলিপ জনগণের এই দাবি উপেক্ষা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিপ্লবের আকার ধারণ করে। অবশেষে লুই ফিলিপ পদত্যাগ করতে বাধ্য হয় এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ঘটে। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।